এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সবাইকে আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আরেকটি নিউ ব্লগ নিয়ে। আজকে আমরা চিড়িয়াখানা যাচ্ছি, তাই ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠলাম আমরা সবাই। ঘুম থেকে উঠে রুবেল ভাই প্রায় রেডি হয়ে গিয়েছে, কিন্তু আমি আর ভাবি আমরা দুজন এখনও রেডি হইনি। তাই আমরা নাস্তা খেয়ে ঝটপট রেডি হয়ে যাব, তারপর চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হব। তো আজকে নাস্তায় হাঁসের মাংস দেখতে পাচ্ছেন। আর আমি আসলে ঘুমেছিলাম, তাই দেখিনি কে খোলা পিঠা বানিয়েছে। হয়তো ভাবি বানিয়েছে, কারণ ভাবি খোলা পিঠাটা বেশি সফট হয়, তাই ভাবি বানিয়েছে হয়তো। নাস্তা খেয়ে নিলাম, এরপর কিছু ফল খেলাম। ফল খেয়ে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিলাম, কারণ আমার রেডি হতে যেহেতু একটু সময় লাগে, তাই আমি খুব দ্রুত রেডি হয়ে নিলাম। মূলত আমরা তিনজন চিড়িয়াখানায় যাব, আমি, রুবেল ভাইয়া আর ভাবি। আর শামীম ভাইয়া তো ব্যস্ততার কারণে যেতে পারবে না, তাই আমরা তিনজনই যাব। তো এখানে আমরা এখন সিএনজির জন্য অপেক্ষা করছি। সিএনজি আসলে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হব। তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকছি, সিএনজির অপেক্ষায় আছি সিএনজি কখন আসবে এবং আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হব। তো ফাইনালি আমরা একটা সিএনজি পেয়েও গিয়েছিলাম এবং অবশেষে আমরা চিড়িয়াখানায় পৌঁছে গেছি। চিড়িয়াখানায় পৌঁছানোর পরে দেখলাম মোটামুটি ভালোই ভিড় আছে, চিড়িয়াখানাতে, যেহেতু দিনটা আরও শুক্রবার ছিল, সাপ্তাহিক ছুটির দিন, তাই আরও বেশি প্রচণ্ড পরিমাণে ভালোই ভিড় ছিল। আর করোনাকে উপেক্ষা করে অনেক মানুষই আমাদের মতন চিড়িয়াখানায় যাচ্ছে। আর এটা আমি বড় হওয়ার পর ফার্স্ট টাইম চিড়িয়াখানা যাওয়া, ছোটোকালের কিছু মনে নেই, তাই এটা খুব এক্সাইটেড। এর আগে যতবারই যার কাছে চিড়িয়াখানার কথা বলছি, তারা সবাই আমাকে কেউ পাত্তা দেয়নি। তো আমাদের লাইনে কিছুক্ষণ দাঁড়াতে হলো। ভাইয়া 3টা টিকিট নিয়ে আসলো আমাদের তিনজনের জন্য, 3টা টিকিট। প্রত্যেকটা টিকিটের মূল্য 50 টাকা করে, একটা টিকিটের মূল্য 50 টাকা। তো আমরা তিনজনের জন্য টিকিট কাটলাম। এরপর আমরা এন্ট্রি নিচ্ছি চিড়িয়াখানার ভেতরে। তো ভালোই মোটামুটি ভিড় ছিল আশেপাশে, এবং চিড়িয়াখানার একদম পাশে বোটানিক্যাল গার্ডেন। তো বড় হওয়ার পরে ফার্স্ট চিড়িয়াখানা আসা, তো আমি খুবই এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য, কারণ অনেক, বিশেষ করে আমার জন্যই এরা দুজন চিড়িয়াখানায় আসছে, কারণ এরা দুজন কেউ চিড়িয়াখানায় আসতে চায় না কেন জানি, বাট আমার খুব কেন জানি চিড়িয়াখানায় আসতে ইচ্ছা করে, ভালো লাগে। আর খুব বেশি ইচ্ছা নিয়ে আজকে আমি চিড়িয়াখানায় আসছি। ইনশাল্লাহ আমি আবারও যাব। যখনই আমি এই কথা বলি, সবাই আমার সাথে আবার দুষ্টামি করে, সবাই বলতেছে আমাকে চিড়িয়াখানায় নাকি রেখে আসা উচিত ছিল তাদের, কারণ আমার কাছে অনেক ভালো লাগছে চিড়িয়াখানায় ঘুরে, যেটা সত্যি কথা। প্রত্যেকটা পশু পাখিকে দেখে অনেক ভালো লাগছে। তো ফার্স্টে ঢুকতেই আমরা দেখতে পেলাম এই সাইডে হাতের বাম সাইডে কিছু পাবলিক টয়লেট রয়েছে, এবং ডান সাইড থেকে, মূলত আমরা বাম সাইড থেকে শুরু করব ভাবছিলাম, কিন্তু এখানে ভাইয়া বললো ডান সাইড থেকে নাকি শুরু করতে হবে, এদিক থেকে, যেদিক থেকে আমরা এন্ট্রি নিয়ে হেঁটে আসছি ওইখান থেকে শুরু করতে হবে। তো আমরা কিছুক্ষণ ভালোভাবে জায়গাটা দেখতে পেলাম। তারপর ভাইয়া একটু এখানে একটা ম্যাপের মতন আছে, ভাইয়া ওইখানে গেলাম। তো এরপর আমরা ভাইয়া একটু জরুরি কাজে যাওয়ার কারণে আমি আর ভাবি মূলত আমরা দুজন একটু হাঁটাহাঁটি করে আশেপাশে দেখা শুরু করলাম। এরপর আমরা এই পাশে দেখতে পেলাম এখানে একটা হরিণ রাখা হয়েছে কিছু। তো এবার আমরা যাচ্ছি হরিণের পাশে, যেহেতু ভাইয়া এখনও আসে নাই, তো আমরাও জানি না ঠিক কোন দিক থেকে শুরু করব, তাই আমরা ভাইয়ার অপেক্ষা আছি। তো আমি একটু যে হরিণটা দেখতে থাকলাম, যেহেতু আমরা দুজন দাঁড়িয়ে আছি, আমি আর ভাবি আমরা দুজন দাঁড়িয়ে কতক্ষণ থাকবো। কিন্তু যার পর যেটা দেখলাম, জায়গাটা মোটামুটি ভালোই বড়, স্পেসও অনেক আছে, কিন্তু পশু পাখি অনেক কম, প্রায় একটা খাঁচাতে খুবই স্বল্প পরিমাণে পশু পাখি থাকে, খুবই স্বল্প পরিমাণে। আমি যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি, যদিও এটা অনেক দূরে দূরে, ঠিকভাবে বোঝাই যাচ্ছিল না। আমরা এই রিয়েল লাইফে ঠিকভাবে অনেক দূরে দূরে থাকার কারণে বুঝতে পারছিলাম না, তবুও ক্যামেরা জানি না কতটুকু দেখা যাচ্ছে, তবে চেষ্টা করছি একটু জুম করে দেখানোর। খুব অনেক এত বড় জায়গার মধ্যে মাত্র এই অল্প কয়েকটা হরিণ, বিষয়টা খুবই লাগছিল, কারণ মোটামুটি স্পেসটা অনেক ভালোই বড় আছে। তো এরপর ভাইয়া আসলো, এরপর আমরা হাঁটা শুরু করলাম।
আল্লাহর নাম নিয়ে। ভাবি তো খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলো, কারণ হচ্ছে তারা চিড়িয়াখানা খুবই অপছন্দ করে, কিন্তু আমার এক্সাইটেড দেখে তারা হচ্ছে কি বলতেছে আমি কি পাইছি চিড়িয়াখানা, আমার যেটা নিয়ে আমি এত বেশি এক্সাইটেড হয়েছি। আর চিড়িয়াখানা মূলত কেন জানি আমার খুবই খুবই মানে ইউটিউব কিংবা যে জায়গায় দেখতাম খুবই ভালো লাগতো। আমার কাছে চিড়িয়াখানাটা, সে পশু পাখি খুবই ভালো লাগতো। পাশে বোটানিক্যাল গার্ডেন আছে, কিন্তু ওটার প্রতি আমার অত ইন্টারেস্ট নেই, কেন জানি মানে যেতে ইচ্ছা করে না, কিন্তু চিড়িয়াখানার প্রতি কেন জানি অনেক বেশি যেতে ইচ্ছা করে। এরপর হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে কিছু, এখানে পাথর দিয়ে হচ্ছে কিছু বানানো হয়েছিল, যে হাঁস বাঘ এরকম কিছু একটা বানানো হয়েছিল, তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা কিছু ছবি তুললাম। এরপর হচ্ছে আমরা এখানে পৌঁছালাম। এখানে হচ্ছে ফুল চিড়িয়াখানার ম্যাপটা একসাথে করা হয়েছে, একদম ফুল। এখানে হচ্ছে চিড়িয়াখানা কোন পাশে কি আছে এবং কোন জায়গায় কি রয়েছে সব কিছু হচ্ছে ডিটেলসে এখানে দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমরা সব কিছু দেখে নিচ্ছি কোন পাশ থেকে আমরা স্টার্ট করব। এটা একদম চিড়িয়াখানার প্রথমেই রয়েছে, একদম প্রথম এই জায়গাটা থেকে মূলত শুরু হয়। এরপর হচ্ছে আমরা এখানে আসলাম। এখানে প্রথম আসার পরই হচ্ছে ম্যাপের পাশে একটা বানর দেখতে পেলাম, এটা হচ্ছে রেসাস বানর। এখানে হচ্ছে রিসার্চ বানানোর সব কিছু দেওয়া আছে, ওদের সায়েন্টিফিক নেম, ওদের ইংলিশ নেম, প্লাস হচ্ছে ওদের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ওরা কী কী খায় সব কিছু, ওদের যাবতীয় তথ্য সব কিছু হচ্ছে এখানে দেওয়া আছে। তো বানানোগুলো দেখতে সত্যি অনেক বেশি কিউট লাগতেছিল, সত্যি কথা আমার কাছে অনেক বেশি কিউট লাগতেছিল ওদেরকে। আসলে ফোনে অতটা ভালোভাবে বোঝা যায় না ক্যামেরার কারণে, কিন্তু রিয়েল লাইফে অনেক বেশি কিউট লাগতেছিল। ফোনে যতটা সম্ভব হালকা হালকা দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে, আরও এই জালি নেটগুলোর কারণে হচ্ছে আরও বেশি দেখা যাচ্ছে না। একটা বানর দেখতে পাচ্ছেন লাফলাফি করছে এখন, আর প্রত্যেকটা খাঁচাতে খুবই স্বল্প পরিমাণেরই বানর ছিল, একটা বা আরেকজনের পিছে লাগালাগি করছে এরকম করছিল বানরগুলো, বাট বানরের খাঁচাটা অনেক বেশি কিউট লাগছিল আমার কাছে, যেটা সত্যি কথা। এর মধ্যে হচ্ছে একটা বানর উপর দিয়ে চলে এসে ডালের কাছে চলে এসেছে, উপরেও মূলত এরকম জাল দেওয়া আছে, মানে নেটটা দেওয়া আছে, কিন্তু ঠিকভাবে ওরা হয়তো কেটে ফেলছে বা কিছু একটা হয়েছে, ও উপর দিয়ে বেয়ে একদম চলে এসেছে গাছের কাছে। তারপর যখন সবাই চিৎকার দেওয়া শুরু করছে, বানরটা আবার তার খাঁচা ঢুকে গেছে। মানে সত্যি অনেক বেশি কিউট লাগতেছিল বানরগুলো। আর রেসাস বানর মূলত একটা ইন্ডিয়ান প্রজাতির বানর, যেটা দেখতে পেলাম এখানে। আর সব বাচ্চারা মানুষ ভালোই দেখতে পাচ্ছেন, ভিড় রয়েছে এখানে। আমরা যতটা সম্ভব হচ্ছে একটু দূরে দূরে থেকে থেকে দেখা মানে দেখা ট্রাই করতেছি। আর ভাইয়া বলল আগে নাকি অনেক বেশি বানর থাকতো, যখন ভাইয়ারা আসছিল তখন নাকি আরও বেশি বানর ছিল, এখন নাকি আরও অনেক কমে গেছে। এরপর হচ্ছে এখানে কিছু পাখি রাখা হয়েছে। এই জায়গাটা আসলে খুবই নিরিবিলি লাগছিল দূর থেকে। আমি আসলে এই জিনিসগুলোকে, যখন আমরা এই খাঁচাটার কাছাকাছি আসলাম তারপর আমি বুঝতে পারলাম না এগুলি রিয়েল লাইফেরই পাখি, কিন্তু দূর থেকে আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে এটা হয়তো বানানো, যেটা সিমেন্ট দিয়ে বা যেটা দিয়ে বানায় সাধারণত ওরকম কিছু একটা দিয়ে বানিয়েছে, কিন্তু না, এটা সত্যি রিয়েল লাইফে পাখিগুলো ছিল। এখানে বক ছিল, তারপর আরও বিভিন্ন প্রজাতির কিছু পাখি ছিল। আসলে খাঁচার থেকে ভিতরে ঠিকভাবে আমরা যেরকম দেখতে পাচ্ছিলাম না, ফোনে আসলে নেটের কারণে ওরকমভাবে বোঝা যাচ্ছিল না, তবুও হচ্ছে যতটুকু সম্ভব পারছে দেখাচ্ছি। এরপর হচ্ছে আমরা ওই খাঁচার থেকে আর একটা খাঁচার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাকে হচ্ছে ভাইয়া একদম সব কিছু মানে এখানে এখানে ভাইয়া হচ্ছে আজকে আমাকে গাইড করছে, আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে ভাবি। এরপর হচ্ছে আমরা আরেকটা খাঁচার সামনে হাজির হলাম। এটা হচ্ছে সিংহের খাঁচা। তো সিংহের খাঁচা দেখলাম সিংহটা খুবই দুর্বল মনে হচ্ছিল। সিংহ যে এটা মানে গর্জন ওরকম মনে হচ্ছিল না, যেটা সত্যি কথা। খুবই মানে তাকে একটা নিরীহ পশু মনে হচ্ছিল। আর একটা মাংস টুকরা দেওয়া আছে, সেটাকে সে চেটে পুটে খাচ্ছে, এবং সে কোনো মুভমেন্ট করছিল না, জাস্ট সে তার খাওয়া নিয়ে বিজি ছিল। কিন্তু সিংহর যে একটা আমরা সাধারণত বইয়ে কিংবা হচ্ছে মুভিতে সিংহর যে একটা আলাদা একটা তেজ থাকে কিংবা যেটাই হোক থাকে, সেটা অতটা লক্ষ্য করলাম না আমি তার মধ্যে। সে নিরিবিলি খাচ্ছে, মানে সে একটা মানে নর্মাল যেরকম একটা পোষা মানে কুকুর যেরকম থাকে অতটা অকারণে ঘেউ ঘেউ করে না, ওরকম টাইপ হচ্ছে গিয়ে সে চুপচাপ নিরিবিলি বসে বসে সে খাচ্ছে, কারোর দিকে তাকাচ্ছেও না। সাধারণত কিছু বাচ্চা কাচ্চা আছে, ওরা বিভিন্নভাবে সিংহটাকে জ্বালাতন করে ট্রাই করছে, যদিও কিছু ঢিল ছুটছে না, কিন্তু মানে ওদেরকে কথা দিয়ে বিভিন্নভাবে ফুসফুস এরকম শব্দ আওয়াজ করে ওদেরকে একটু মানে বিরক্ত করা ট্রাই করছে, কিন্তু তবু ওরা বিরক্ত হচ্ছে না।
এই সিংহের প্রজাতিগুলোর নাম হচ্ছে আফ্রিকান সিংহ, এগুলোকে বলে। ওখানে যেটা নাম দেখলাম লেখা আছে ওদের পরিচয় পর্বে আফ্রিকান সিংহ নামে এখানে এদের রাখা হয়েছে। তবে সিংহগুলো অতটা স্ট্রং মনে হচ্ছিল না, খুবই মানে দুর্বল মনে হচ্ছিল সিংহগুলো, কেন জানি অতটা স্ট্রং মনে হয়নি। নিরিবিলি একদম সিংহগুলো, মানে চুপচাপভাবে তারা খাচ্ছে, কোনো মানে বিরক্ত ফিল করছে না তারা। বাচ্চাগুলো সাধারণত অনেকভাবে তাদেরকে বিরক্ত করা ট্রাই করছে, কিন্তু তারা কোনো বিরক্ত হচ্ছে না। মোটামুটি ভালোই ভিড় আছে চিড়িয়াখানাতে। আর হচ্ছে এক জায়গাতে এটা থাকছে না সিংহ। এবার যে সিংহটা খাচ্ছিল এটা হচ্ছে তারই এটা হয়তো সিংহ আর এটা হয়তো সিংহই হবে। ওইটা একদম চুপচাপ বসে খাচ্ছিল, কিন্তু এই সিংহটা একটু হাঁটাহাঁটি করছিল। সে সবাইকে একটু মানে সে মুভমেন্ট করে দেখাচ্ছিল সবাইকে, আর আরেকজন ওই পাশে বসে বসে খাচ্ছিল। এতক্ষণ আপনারা যারা দেখতে পাচ্ছিলেন, মানে একটা খাঁচার মধ্যে দুইটা সিংহ রয়েছে, একজন হয়তো একজন ছেলে একজন মেয়ে। তো যে মেয়ে সে চুপচাপ বসে খাচ্ছিল, আর সিংহ যে মেল উনি হচ্ছে হাঁটাহাঁটি করছিল। এরপর হচ্ছে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু, সে মানে বাঘের সামনে অবশেষে বাঘের খাঁচার সামনে আসলাম। তো বাঘের খাঁচার সামনে এসেও এখানেও মেয়ে যে বাঘটা আছে, বাঘিনী, উনি হচ্ছে বসে আছে চুপচাপ, আর যে ফেল বাঘ উনি হচ্ছে হাঁটাহাঁটি করছে। তবে বাঘের খাঁচায় এসে সবচেয়ে মজার যে কাণ্ডটা ঘটছে সেটা হচ্ছে সিংহের খাঁচায় আমাদের অত বেশি মজা মানে রাখতে পারেনি সিংহ, কিন্তু বানর আর হচ্ছে বাঘ খুবই আমার কাছে মজা লাগছে। কারণ হচ্ছে যে বাচ্চাগুলো আমরা সিংহের খাঁচার সামনে দেখে আসলাম তারা দুষ্টামি করতেছিল সিংহের সাথে, কিন্তু সিংহ কোনো রেসপন্স করছিল না দেখে তাদের খুব বিরক্ত লাগছিল, তাই তারা বারবার ইরিটেট করছিল সিংহটাকে, কিন্তু সিংহটা মানে কি কোনো পাত্তা দিচ্ছিল না তাদেরকে। কিন্তু অবশেষে যখন তারা বাঘের খাঁচার সামনে আসলো, তারা বাঘকে দেখতে পাচ্ছে যে কিভাবে বিরক্ত করছিল, আর বাঘটা মোটামুটি একটু রাগি টাইপ মনে হচ্ছিল আমার কাছে। ওরা বাঘের সাথে যখন ইরিটেট করছিল, বা করেছে কি ওদের সাইডে এসে ওদের গায়ে হচ্ছে গ্রিল যেই দেওয়াটা ওইখানে সাইড করে হচ্ছে ওদেরকে টয়লেট করে দিয়েছে, এবং বাচ্চাগুলো ভিজে গিয়েছিল, এবং পাশে হচ্ছে একটা মেয়ে ছিল, মেয়েটার গায়েও এসে পড়ছিল বাঘের টয়লেট। তো খুবই একটা মানে বাজে জিনিস হয়ে গেছিলো। আমি আর ভাবি তো এখানে হাসতে হাসতে সেই বেচারা বাচ্চাগুলো একদম মানে বিরক্ত করতে যায়, নিজেরা এখন ফেসে গেছে, নিজেদের গায়ে এখন একদম পুরো টয়লেট কোট হ্যাঁ বাঘ একদম ভরায় ফেলছে। এরপর হচ্ছে আমরা আরেকটা খাঁচার সামনে আসলাম।
আসলে একটা ব্লগে সম্পূর্ণ চিড়িয়াখানা দেখানো সম্ভব হচ্ছিল না, তাই হচ্ছে আমি পার্ট 1 আজকে শেয়ার করলাম আপনার সাথে। ইনশাল্লাহ কালকে পার্ট 2 শেয়ার করব। তো আশা করছি সবার আমার আজকে ব্লগটি ভালো লেগেছে। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর চিড়িয়াখানার ফার্স্ট ব্লগে আমি হচ্ছে গন্ডার, জিরাফ প্লাস হচ্ছে ওখানে চিড়িয়াখানায় কিছু পার্ক টার্কের মতো করা হয়েছে, মানে বেঞ্চ টেঞ্চ দিয়ে। তো এই সব কিছু হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছে, এবং হচ্ছে জিরাফ, ভালুক, বাঘ, সিংহ ফার্স্ট পার্টে এগুলিই ঘুরেছি। উট পাখি, আরও কিছু পাখি টাখি, বানর, এগুলি। তো এখন হচ্ছে আমরা জাদুঘরে ঢুকে গিয়েছি, চিড়িয়াখানা জাদুঘর। এখানে হচ্ছে সকল মৃত প্রাণীর সব কিছু রাখা হয়েছে। এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল, দেখতে পাচ্ছেন একটা আর্টিফিশিয়াল তিমি মাছের কঙ্কাল রাখা হয়েছে। তো আশা করি সবার আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখন বর্তমানে আমি হচ্ছে চিড়িয়াখানার জাদুঘরে আছি, যেখানে চিড়িয়াখানার পশু পাখিদের ডিম, তারপর হচ্ছে ওদের অস্তিত্ব নিয়ে সব কিছু একটু রাখা হয়েছে। তো সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি নেক্সট পার্টটি দেখতে চান চিড়িয়াখানা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।